সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ খবর সংক্ষিপ্ত রূপে। প্রথমেই জানিয়ে দেব বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। ঈদের পরে বেড়েছে সয়াবিন তেলের দাম। এই সুযোগকে কাজে লাগিয়ে সিলেটে ঈদের আগের কেনা দরে এই ভোজ্য তেল বাড়তি দামে বিক্রি করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছেন কিছু অসাধু ব্যবসায়ী। এই অবস্থায় অ্যাকশনে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার পরিষদ। ভোক্তা অধিকার সিলেট জেলা কার্যালয়ের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই অপকর্ম ঠেকাতে মঙ্গলবার দিনভর সিলেট নগরীর পাইকারি বাজার কালীঘাটে অভিযান চালায়। অভিযানকালে কালীঘাটের মাহের ব্রাদার্স নামক এক দোকানের গুদাম থেকে 5 টন মজুতকৃত সয়াবিন তেল জব্দ করা হয়। পরে সেই পুরো 5 টন তেল আগের দামে বিক্রি করেছেন ভ্রাম্যমাণ আদালত। এই সময় মাহের ব্রাদার্সকে জরিমানাও করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগের কার্যালয়ের উপপরিচালক ফখরুল ইসলাম এবং সঙ্গে ছিলেন সহকারী পরিচালক শ্যামলপুর কায়স্থ। উল্লেখ্য, বোতলজাত সয়াবিন তেল লিটারে আরও 38 টাকা এবং খোলা সয়াবিন তেল লিটারে 44 টাকা বাড়ানো হয় গত 5 মে। দাম বৃদ্ধিতে 1 লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 160 টাকা থেকে বেড়ে 198 টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম 136 টাকা থেকে বেড়ে 180 টাকা করা হয়েছে। আর সয়াবিন তেলের 5 লিটারের বোতলের দাম বেড়ে দাঁড়িয়েছে 985 টাকা। আগেই দাম ছিল 760 টাকা। সিলেট শহরতলির খাদিমপাড়ায় বিদ্যুতের লাইন সংস্কার কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক লাইনম্যান নিহত হয়েছেন। ওই লাইনম্যান একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে কাজ করছিলেন। তার নাম সুজন এবং বয়স ছিল 40। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল 10টার দিকে খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়া 4 নম্বর রোডে এই দুর্ঘটনা ঘটে। শাটডাউন ছাড়াই অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ না করে ওই লাইন সংস্কারের কাজ শুরু হয়। ফলে কাজ শুরুর সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে সুজনের মৃত্যু ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আফসার আহমেদ। তিনি বলেন, ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহের লাইনে মেরামত কাজ করতে গিয়ে ওই ব্যক্তি নিহত হয়েছেন। খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়া 4 নম্বর রোডের বিদ্যুৎ লাইনের সংস্কারের কাজে নিয়োজিত প্রতিষ্ঠান মেসার্স আবুল কালাম মণ্ডল। এই প্রতিষ্ঠানের কাজে তদারকি করছেন ঠিকাদার সালাম। ওই ঠিকাদারের গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পিডিপি ডিভিশন 5-এর নির্বাহী প্রকৌশল অনেক সরকার জানিয়েছেন, শাটডাউন ছাড়াই ওই ব্যক্তি লাইন সংস্কারের কাজে নামেন, যে কারণে তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে, যারা পরবর্তীতে ব্যবস্থা নেবে। মৌলভীবাজারের বড়লেখায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী ফখরুল ইসলাম নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে নিহতের বড় ভাই ফখরুল বাদী হয়ে বাস চালক সুলেমান মোল্লাকে আসামি করে মামলাটি করেছেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। সুলেমান গোলাপগঞ্জ জেলার বাসিন্দা এবং লুৎফুর রহমান মোল্লার ছেলে। এর আগে সোমবার 7টায় বড়লেখা কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার কাঁঠালতলী ব্রিকফিল্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, ফখরুল ইসলাম বড়লেখা সদর থেকে মোটরসাইকেল যুগে রতুলি বাজারে যাচ্ছিলেন। কাঠতলী ব্রিকফিল্ড এলাকায় পৌঁছা মাত্র বিপরীত দিক থেকে একটি বিয়ানীবাজারগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস ফখরুলকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা হেলথ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে এবং পাশাপাশি বাস এবং এর চালক সুলেমান মোল্লাকে আটক করেছে। নিহত ফখরুল ইসলাম উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গাঙ্কুল গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং পেশায় মোটরসাইকেল মেকানিক ছিলেন তিনি। এদিকে আজ সকালে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার উপপরিদর্শক আতাউর রহমান বলেন, ঘটনার পর বাস ও এর চালককে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের ভাই থানায় মামলা করেছেন এবং ওই মামলায় বাস চালককে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। সিলেটে চোরাই পথে আনা ভারতীয় কসমেটিক্সের বড় একটি চালান জব্দ করেছে পুলিশ। প্রায় কোটি টাকা দামের ওই চালানটি গত সোমবার বিকেলে জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকা থেকে জব্দ করা হয়। ট্রাক ভর্তি করে কসমেটিক্সের চালানটি শহরের দিকে নিয়ে আসা হচ্ছিল। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় চৌকি বসিয়ে যানবাহন তল্লাশি শুরু হয়। ওই সময় জৈন্তাপুরের আলুবাগান সীমান্ত থেকে ছেড়ে আসা একটি ট্রাক পুলিশের তল্লাশি বিষয়টি টের পেয়ে রাস্তার উপর ট্রাক রেখে চালক পালিয়ে যায়। এতে পুলিশের সন্দেহ হলে ট্রাক তল্লাশি করে কোটি টাকার ভারতীয় কসমেটিক্স পাওয়া যায়। এই ব্যাপারে জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানিয়েছেন, আটককৃত কসমেটিক্স থানা কোষাগারে রাখা হয়েছে। এই ঘটনায় একটি মামলাও করা হয়েছে। এতক্ষণ শুনছিলেন বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। এবারে জাতীয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ ইলেকট্রনিক ভোটিং মেশিনে ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে ইঙ্গিত দেওয়া হয়েছে এমনটি কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। ইসি বলছে, ইভিএম নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে সন্দেহ এবং অবিশ্বাস রয়েছে তারা আগে সেটা দূর করতে চায়। তারপরে ভোটে ইভিএমের ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিএনপি সহ বিরোধী দলগুলো ভোটে ইভিএম এর ব্যবহারের বিরোধিতা করছে। বিএনপি থেকে স্বয়ংক্রিয়ভাবে ভোট চুরির যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছে তারা বলছে প্রোগ্রামিং এর মাধ্যমে এটা করা সম্ভব। যেখানে ভোট দেয়া হোক, নির্দিষ্ট প্রতীকেই ভোট পড়বে। ভোট কোনো প্রতীকে পড়ছে তার কোনো কাগজের প্রমাণও থাকবে না। সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে হেরে যাওয়ার পর বিএনপি নেতা তৈমুর আলম অভিযোগ করেছিলেন ইভিএম কারসাজিতে তিনি হেরেছেন। তবে নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব জানিয়েছেন, ইভিএম এ ভোট গ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত। রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনে ইসি সচেষ্ট। ইসি ইভিএম সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে আলোচনায় বসবে। তাছাড়া বিভিন্ন রাজনৈতিক দলকে ইভিএম দেখার আমন্ত্রণ জানানো হবে। তিনি বলেন, এখন কম বেশি 100 আসনে ভোট গ্রহণের মতো ইভিএম ইসির হাতে রয়েছে। আরও অধিক আসনে ইভিএম ব্যবহারের বিষয়ে বৈঠকে আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হবে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার 4 বছর বয়সী দেবরকে ডেকে নিয়ে তার ভাবি মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ানোর কথা বলে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকাল 8:30টার দিকে উপজেলার রশিদপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম আব্দুল্লাহ আল লাবিব। সে গ্রামের জহিরুল ইসলামের ছেলে। 3 ভাই বোনের মধ্যে আব্দুল্লাহ সবার ছোট। এই ঘটনায় অভিযুক্ত রিমা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। রিমা আব্দুল্লাহর বড় ভাই মিস্তাউলের স্ত্রী। তারা একই বাড়িতে আলাদাভাবে বসবাস করেন। পারিবারিক এবং পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতের খাওয়া শেষে আব্দুল্লাহ ঘুমিয়ে পড়েছিল এবং সকাল 6টার দিকে ঘুম থেকে উঠে সে দোকান থেকে খাবার কিনতে যায় এবং খাবার নিয়ে বাড়িতে খেতে বসেছিল। কিছুক্ষণ পর তার ভাবি এসে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ার কথা বলে তাকে ডেকে নিয়ে যায় এবং কিছুক্ষণ পর তাকে সেই ঘর থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। নিহত আব্দুল্লাহর চাচা জামাল বলেন, মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ানোর কথা বলে আব্দুল্লাহকে তার ভাবি ঘরে ডেকে নিয়ে যায় এবং কিছুক্ষণ পর সেই ঘর থেকে আব্দুল্লাহকে নিস্তেজ অবস্থায় উদ্ধার করে উপজেলা হেলথ কমপ্লেক্সে নেওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক তখন তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে শ্বশুর শাশুড়ির সঙ্গে পারিবারিক দ্বন্দ্ব চলছিল রিমার। এই কারণে রিমা শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। রাজধানীর ভাটারায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ধাক্কায় বাইসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। অটোরিকশা চালকের দাবি, সাইকেলটি উল্টো দিক থেকে এসে অটোরিকশাকে ধাক্কা দেয়। আজ মঙ্গলবার সকাল 8:30টায় ভাটারার 100 ফুট ফ্যামিলি বাজার মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক 27 থেকে 28 বছর হবে। পরনে জিন্সের প্যান্ট ছিল। নিহত যুবককে হাসপাতালে নিয়ে আসেন অটোরিকশা চালক আবুল কালাম। তিনি বলেন, 100 ফুট রাস্তায় যাত্রী নিয়ে ভাটারার দিকে যাচ্ছিলেন তিনি। ওই সময় যুবকটি উল্টো দিক থেকে এসে তার অটোরিকশায় ধাক্কা লেগে রাস্তা পার হওয়ার সময় তিনি পড়ে যান। অটোরিকশা চালক আরও বলেন, আহত যুবককে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দুপুরে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আব্দুল্লাহ খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অটোরিকশা চালককে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এতক্ষণ শুনছিলেন জাতীয় পর্যায়ে, এখন চলে যাচ্ছে আন্তর্জাতিকে। শ্রীলঙ্কায় এবার বিক্ষোভকারীদের হামলার শিকার হয়েছেন দেশটির একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। বিক্ষোভকারীরা তার গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। আজ মঙ্গলবার রাজধানীর কলম্বোয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের কাছে এই ঘটনাটি ঘটে। ওই পুলিশ কর্মকর্তার নাম দেশবন্ধু টেকাটুন। তিনি পুলিশের সিনিয়র ডেপুটি ইন্সপেক্টর জেনারেল। পুলিশের আরেকজন জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, তাকে জরুরি চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে এবং তিনি বলেন, খবর পেয়ে দ্রুত একটি পুলিশের দল সেখানে ছুটে যায় এবং ফাঁকা গুলি ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে তাকে উদ্ধার করে। হামলার সময় দেশবন্ধু সাধারণ পোশাকে ছিলেন। তার সঙ্গে 2 জন পুলিশ কর্মকর্তাও ছিলেন। করোনা থাকার পাশাপাশি সরকারের কিছু ভুল সিদ্ধান্তে দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক দুর্দশার মুখে পড়েছে শ্রীলঙ্কা। কয়েক মাস ধরে খাবার, জ্বালানি এবং ওষুধের তীব্র সংকটে দেশটি ব্যাপকভাবে মূল্যস্ফীতি বেড়েছে। চলছে বিদ্যুৎ বিভ্রাট। এই পরিস্থিতিতে সরকার পতনের দাবিতে 1 মাসের বেশি সময় ধরে দেশটিতে চলছে বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। শেষ করার আগে জানিয়ে দেব আবহাওয়ার খবর। প্রবল ঘূর্ণিঝড় অশনির প্রভাব পড়েছে সিলেটে। টানা কয়েকদিনের প্রবল খরতাপের পর কাল রাত থেকে শুরু হচ্ছে বৃষ্টি এবং অবিরাম বৃষ্টি ঝরছে। এতে গরমের অস্বস্তি কমেছে, তবে প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় থাকা প্রবল ঘূর্ণিঝড় অশনি এখন ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখে আছে। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে এটি দুর্বল হয়ে পড়তে পারে। আবহাওয়াবিদরা বলছেন, অশনির গতিপথ পুরোপুরি বাংলাদেশের দিকে নয়, তবে এটির প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে। দেশের অন্যান্য এলাকায় পড়েছে অশনির প্রভাব। অশনির প্রভাবে গতকাল সোমবার থেকে সিলেটের আকাশ থমথমে ছিল। মেঘের গুড়গুড়ি টের মিলছিল স্পষ্ট এবং কাল রাতেই শুরু হয় বৃষ্টির ধারা। মঙ্গলবার দুপুর অবধি আকাশের কান্না অব্যাহত ছিল। এদিকে ঘূর্ণিঝড় অশনির আশঙ্কায় জেলার উপকূলীয় এলাকার ক্ষয়ক্ষতি মোকাবেলার প্রস্তুতি শুরু করেছে বাগেরহাটের প্রশাসন। দুর্যোগকালীন নদী তীরবর্তী এবং ঝুঁকিপূর্ণ এলাকায় মানুষের আশ্রয়ের জন্য প্রস্তুত রাখা হয়েছে 344টি আশ্রয় কেন্দ্র। ঝড়ের পূর্বাভাসে নিরাপদ আশ্রয়ে ফিরছেন জেলেরা। ঘূর্ণিঝড় অশনির গতি প্রকৃতি দেখে আবহাওয়া অধিদপ্তর বলছে, এখনো পর্যন্ত ঝড়টি বাংলাদেশের দিকে আসার আশঙ্কা কম,
তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল সোমবার থেকে বাগেরহাট সহ দেশের উপকূলীয় অন্যান্য এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃষ্টির কারণে ধান নিয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক। তবে এরই মধ্যে জেলার 90% বেশি কৃষক জমি থেকে পাকা ধান কেটে ঘরে তুলেছেন। ঝড়ের কোনো প্রভাব পড়েনি দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলায়। স্বাভাবিকভাবেই চলছে বন্দরের সব কার্যক্রম। মঙ্গলবার সকাল থেকে বন্দরে 4টি জাহাজ থেকে চলেছে পণ্যটা নামানোর কাজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।